আজকে কিছু তত্ত্ব নিয়ে এসেছি, মনের তত্ত্ব। হ্যাঁ, মন খুব পরিচিত এবং আপন একটি জিনিস, তাই না? কিন্তু এখন যদি জানতে চাই মন কি, তাহলে তো নিশ্চয়ই এখন বলবেন এটা তো গবেষণা করতে হবে। সত্যিই তাই, মন নিঃসন্দেহে একটি গবেষণার বিষয়। মন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু যদি বলা হয় একটি সংজ্ঞা দাঁড় করাতে, তখন বেশ ঝামেলায় পড়তে হয়। এ নিয়ে অনেকের প্রশ্নে অনেকের অনেক তত্ত্ব আছে, তবে সাধারণত মন বলতে বোঝায় বুদ্ধি এবং বিবেক বোধের সমষ্টিগত একটি রূপ, যা মানুষের চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয়। এই যেমন একই ব্যক্তির শরীর আর মন ওই ব্যক্তির সামগ্রিকতার নির্দেশক। একজন মানুষকে পরিপূর্ণ বর্ণনা করতে হলে যেমন শরীরের বর্ণনা করতে হবে আপনাকে, ঠিক তেমনই মনেরও বর্ণনা করতে হবে। আবার সেই একই ব্যক্তিকে বুঝতে হলে অবশ্যই আপনাকে তার শরীর মন দুটোকেই বিবেচনায় নিতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কেন এত সব তথ্য আপনাকে শোনাচ্ছি? এর অবশ্যই কারণ আছে। আমরা যে বর্তমানে অধিকাংশ মানুষই মনের অসুখে ভুগছি সেটা বুঝতেই পারি না। আবার অনেকের তো ধারণা মনের আবার অসুখ হয় নাকি। এখন আসুন, এতক্ষণ যে তত্ত্ব দিলাম সেখান থেকে এটা স্পষ্ট যে শরীর আর মনের সংযোগ একদমই অবিচ্ছেদ্য। তা অবশ্যই আমরা কোনো রোগে আক্রান্ত হলেই বুঝতে পারি। শরীরের রোগে যেমন আমাদের মনে প্রভাব পড়ে, ঠিক তেমনি মনের রোগের প্রভাব পড়ে আমাদের শরীরে। আজকের বদ্যিবাড়িতে আমরা জানার চেষ্টা করব মনের অসুখের বিভিন্ন বিষয়। দর্শক, স্বাগত বদ্যিবাড়িতে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলবো মনোরোগ নিয়ে এবং মনের বিভিন্ন সমস্যা নিয়ে এবং সেগুলোর যে চিকিৎসা আছে সেসব নিয়ে। আর এ নিয়ে কথা বলার জন্য বদ্যিবাড়িতে আজকে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ। উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ জোবায়ের মিয়া, সহকারী অধ্যাপক, মনোরোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত বদ্যিবাড়িতে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আজকে বদ্যিবাড়িতে স্যার আমরা বলেছি আমরা কথা বলবো মনের রোগ নিয়ে। তো আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি মনের অসুখ। যদি আপনার কাছে শুরুতেই জানতে চাই, মনেরও কি অসুখ হয়? অবশ্যই হয়। আমাদের শরীর যেমন আছে, মনও আছে। দুইটি পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলেই আমরা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করি। জি। তো মনের অসুখ অবশ্যই আছে এবং সেটাকে অবশ্যই নজরে নেওয়া উচিত। সেক্ষেত্রে আসলে কি কি ধরনের অসুখ আসলে আমরা মনের অসুখ হইতে পারে, বা কি কি ধরনের রোগ মনে আসলে হয়? মনের রোগ আসলে আমরা যদি মোটা দাগে বলি দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো যে উদ্বেগ, বিষণ্ণতা, এই জাতীয় মৃদু ধরনের মানসিক রোগ, বা যেগুলি আমরা নিজেরাই বুঝতে পারি। যার এই রোগগুলি হয় বা যার এই কষ্টগুলি হয়, তারা সুন্দর করে ডাক্তারকে বা সাইকিয়াট্রিস্টকে এগুলি বলতে পারে এবং তার সাহায্যের জন্য চেম্বারে বা সরকারি হাসপাতালে তারা আসেন। সেই রোগগুলি ধরুন আমি যেমনটি বললাম যে ডিপ্রেসিভ ইলনেস, অ্যাংজাইটি ডিসঅর্ডার, কিছু ফোবিয়া, আরেকটা আছে সূচিবায়ু রোগ বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এবং নানান ধরনের আপনার দুশ্চিন্তাজনিত যে আরও রোগগুলি আছে, যেমন প্যানিক অ্যাটাক বা স্ট্রেস রিলেটেড প্রবলেম। মানুষ কোনো বিপদ আপদে পড়লে যে সাময়িকভাবে যে স্ট্রেসের মধ্যে পড়ে তার যে উদ্বিগ্নতা হয়, জি স্যার, অস্থিরতা হয়, এই কমনলি এগুলি নিয়ে আসে। আর আরেকটি ভাগ আছে যেমন বড় ধরনের মানসিক রোগ বা আমরা বলি গুরুতর মানসিক রোগ। জি স্যার। এই রোগগুলি কিন্তু যার হয় সে বুঝতে পারে না। সে হয়তো অস্বাভাবিক আচরণ করছে, অস্বাভাবিক কিছু কথা বলছে, কিছু ভ্রান্ত ধারণা তার মধ্যে হচ্ছে। তার পরিবার, তার কাছের লোকজন, তার কলিগ, তার বন্ধুবান্ধব এগুলি কিন্তু বুঝতে পারছে এবং তাকে যদি বলা হয় যে তুমি এরকম আচরণ করছো কেন, আচরণের পরিবর্তন হয়, তার আবেগের পরিবর্তন হয় এবং তার চিন্তা চেতনার, বিশেষ করে তার থট প্রসেস, আমরা বলি যে তার ভ্রান্ত কিছু ধারণা, এবং সে ওই ধারণা থেকে এক চুলও নড়ে না। সে এমন একটি অদ্ভুত কথা বলবে যার সাথে কোনো সামঞ্জস্য নেই, পারিপার্শ্বিকতার মিল নেই। যেমন আমরা একটা রোগের নাম জানি সিজোফ্রেনিয়া। এই রোগটি হলে তার এরকম ধরনের একটা ভ্রান্ত কিছু বিশ্বাস হয় যে আশেপাশের লোকজন সবাই তার ক্ষতি করার চেষ্টা করছে, যদিও এর কোনো প্রমাণ সে দিতে পারে না। তার কাছের লোকজনও জানে যে তার কোনো শত্রু নেই, তবুও সে মনে করে যে সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে এবং তাকে একটা আক্রমণ করে বসবে, ক্ষতি করে বসবে। আরও কিছু অদ্ভুত কথা তারা বলে যে, যেমন তার হয়তো মাথা ব্যথা, সে বলবে যে আমার এই মাথা ব্যথার কারণ হলো মঙ্গল গ্রহ থেকে কোনো এলিয়েন এসে মাথায় একটা মাইক্রোচিপস ঢুকিয়ে দিয়েছে এবং এই জন্য তার মাথা ব্যথা হচ্ছে।
এর প্রমাণস্বরূপ হয়তো সে দেখাবে যে মাথায় একটা দাগ আছে, হয়তো কখনো কোথাও স্ক্র্যাচ হয়েছিল, ওইটাকে সে এটা দেখায়, কিন্তু কোনো এভিডেন্স সে দিতে পারে না। জি, এই ধরনের ভ্রান্ত কিছু ধারণা এবং ভ্রান্ত বিশ্বাস যাদের হয় তাদেরকে আমরা সাধারণত সিজোফ্রেনিয়া রোগী বলে থাকি। আরেকটা বড় মানসিক রোগ আছে যেটা আবেগজনিত মানসিক রোগ। কখনো সে খুবই উৎফুল্ল থাকে, সেই সময় নিজেকে রাজা বাদশা মনে করে, জি, তার যে অবস্থা তার থেকে অনেক বড় বড় ভাবনা, বড় বড় কাজ করতে চায়, বাস্তবে সেটা করতে পারে না, কিন্তু এবং তার যে টাকা পয়সা সেগুলি সবাইকে বিলিয়ে দেয়। আচ্ছা। তার কাছে যদি ১,০০০ টাকা থাকে, একদিনের খাবারের খরচ থাকে, আচ্ছা। একজন চাইলে সে পুরোটাই দিয়ে দিবে, আচ্ছা, এবং ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা আর কি। এই বাইপোলার ম্যানিক যারা যা আছে তার চেয়ে বেশি ফলানোর একটা বলা এবং খরচ করার যে প্রবণতা, এবং দান খয়রাত তো আমরা করি, সেটা ভালো, কিন্তু এটার তো একটা লিমিট থাকতে হবে, জি। আমার আয় বুঝে ব্যয় করতে হবে, সেই নিয়ন্ত্রণটা তার থাকে যে না। ঋণ করে দান করা এরকম জি, একটা- এরকমই হয়। ঋণ করে সে ঘুরবে, দান করবে, এবং তারা অনেক কথা বলবে। তারা কিন্তু কথা একটা টপিকস থেকে আরেকটা টপিক্সে যাবে, এবং টপিকের মধ্যে কানেকশন থাকবে, বাট তারা দ্রুত টপিক পরিবর্তন করে কথার মধ্যে, এবং তারা খুব কম ঘুমায়। অল্প ঘুমিয়েও আমাদের যেমন সকালবেলা ক্লান্তি লাগে, জি। কিন্তু এই বাইপোলার ম্যানিক ডিসঅর্ডারের পেশেন্টদের কিন্তু তাদের বলে যে আমার অল্প ঘুমেই আমি রেস্টফুল থাকতে পারি, আমি অনেক কাজ করতে পারি। সে অনেক কাজ একসাথে শুরু করে, কিন্তু কোনোটাই করতে পারে না। সাকসেসফুলি করতে পারে না। তা এটা গেল বাইপোলারের একটা প্রান্ত। আরেকটা প্রান্তে এরকম হয় যে ঠিক বিপরীত, তার সারাদিন মন খারাপ থাকবে, তাকে ডেকেও উঠানো যায় না, সারাদিন শুয়ে থাকবে, পড়ে এবং থাকবে। হ্যাঁ, নৈরাশ্যবাদী, হতাশার কথা বলবে, তার জীবনে কিছুই হবে না, ভবিষ্যৎ অন্ধকার, এবং সে তার স্বাভাবিক কাজকর্মও বন্ধ করে দেবে, তার খাওয়া দাওয়া, ঘুম এগুলি হয় না, সারাদিন শুয়েই থাকে, বাট তার ভালো ঘুম হয় না, এবং সে চাকরি বা পড়াশোনা যেটাই করতে থাকুক না কেন সেখান থেকে মনোযোগ দিয়ে করতে পারে না। মনোযোগও দিতে পারে না, প্লাস অ্যাবসেন্ট হতে থাকে, এবং একসময় চাকরি চলে যায়, পড়াশোনায় খারাপ করে। তো এই যে মনের অবস্থা, এবং এগুলি ভাবতে ভাবতে এটার যে চূড়ান্ত পরিণতি, যে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা বা আত্মহত্যার ইচ্ছা, জি। এবং অনেক সময় আনফর্চুনেটলি অনেকে আত্মহত্যা করেও বসে, জি। এটা আমরা বলি বাইপোলার ডিপ্রেশন যে হয়। তো এই দুটাই মানসিক বড় রোগ আমরা রোগীদের পেয়ে থাকি। তার সাথেও আরও কিছু আছে, বিভিন্ন ধরনের সন্দেহমূলক সাইকোসিস বলি, জি। স্ত্রীকে সন্দেহ করা অকারণে, বা স্বামী তার স্ত্রীকে সন্দেহ করবে, স্ত্রী তার স্ত্রী তার স্বামীকে সন্দেহ করবে, যার কোনো গ্রাউন্ড খুঁজে পাওয়া যায় না। এছাড়াও কিছু নেশা জাতীয় দ্রব্য নেওয়ার ফলেও তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ, চিন্তা হয়, এগুলোকেও আমরা সাইকোসিস বলি। তো এই বিশেষ করে দুই ধরনের মানসিক রোগী আমাদের কাছে এই আসে। মানসিক রোগের কথা বলছেন যে এগুলো আসলে কেন হয়ে থাকে একজন মানুষের? জি, অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে মানসিক রোগের প্রথমে যদি বলি, আমরা গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ মানসিক রোগের কারণ এখনো জানা যায়নি। জি। তবে বিভিন্ন গবেষণা এবং রোগের প্রকৃতি, পরবর্তীতে চিকিৎসার যে ফলাফলের উপরে নির্ভর করে গবেষকরা দেখেছেন যে এটা একটা জেনেটিক ইনফ্লুয়েন্স খুব কাজ করে। জি। যেমন কারো পূর্ববর্তী বংশধরদের যদি এই রোগটা থাকে, তাহলে পরবর্তী বংশধরদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জি। যেমন ধরুন সিজোফ্রেনিয়ার কথাই, এটি যদি একজন প্যারেন্টসের হয়, অর্থাৎ বাবা বা মায়ের হয়, তাহলে কিন্তু তার পরবর্তী সন্তানের 10% হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি দুইজন প্যারেন্টসের এই রোগ হয়, যেমন বাবা মা দুইজনই সিজোফ্রেনিয়া আক্রান্ত, তো সেই ক্ষেত্রে তার সন্তানদের কিন্তু 40% হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনাটা বেড়ে যায়। তো এরকম জেনেটিক ইনফ্লুয়েন্স কাজ করে। আরেকটা আছে যে বায়োকেমিক্যাল, অর্থাৎ ব্রেনে যে আমাদের কিছু জৈব রাসায়নিক উপাদান আছে, আমরা বলি নিউরো ট্রান্সমিটার, এইগুলির কিছু আধিক্য হলে, যেমন ডোপামিন একটা নিউরো ট্রান্সমিটার, এটা যদি বেড়ে যায় তাহলে সাইকোসিস এবং সিজোফ্রেনিয়া, মেনিয়া এগুলি হয়। জি স্যার, মানসিক রোগের প্রবণতার কথা যদি বলতে চাই, যে আপনি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে বসছেন এবং সেখানে অসংখ্য রোগী দেখছেন, আপনাদের কাছে প্রতিদিনই নানা মানসিক সমস্যা নিয়ে আসছে, এই প্রবণতাটা আসলে কাদের মধ্যে বেশি দেখতে পাচ্ছেন? আমরা সব ধরনের মানসিক রোগের কথা যদি বিবেচনা করি, যেমন গুরুতর এবং মৃদু ধরনের, এদের মধ্যে কিন্তু আমাদের ইয়াং অ্যাডাল্টদেরই সম্ভাবনা খুব বেশি। ধরুন টিনেজ থেকে শুরু করে 30-40 এর মধ্যেই মানসিক রোগের প্রাদুর্ভাব শুরু হয়ে যায়। তবে কিছু কিছু মানসিক রোগ, যেমন ডিপ্রেশন, তারপর বাইপোলার ডিসঅর্ডার, এগুলো লেট স্টেজেও হতে পারে, বা কোনো ধরনের শারীরিক রোগ, যেমন ধরুন দীর্ঘমেয়াদী
রোগ, যেমন ডায়াবেটিস, তারপর হার্ট ডিজিজ, ক্যান্সার, এই ধরনের রোগীরা কিন্তু যে কোনো সময় যে কেউ এই রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু তাদের যে কোনো বয়সেই এই মানসিক রোগে আক্রান্ত হতে পারে। জি, সেক্ষেত্রে আসলে কখন একজন রোগী বুঝবেন তিনি আসলে মানসিক রোগে ভুগছেন, বা আমি কিভাবে বুঝবো যে আমি মানসিক রোগে ভুগছি, আমার এখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? জি, আপনাকে ধন্যবাদ। এটি বলার আগে শুধু কারণের দুটি কারণ বলা হয়নি। আরেকটি কারণ হলো যে অর্থ সামাজিক অবস্থা। আমাদের যে আমরা যে দৈনন্দিন জীবন যাপন করি, এখানে যদি কোনো বিপর্যয় দেখা দেয়, অর্থনৈতিক অথবা কোনো রাজনৈতিক অথবা কোনো অস্থিরতা, সহিংসতা, এগুলির কারণেও কিন্তু মানসিক রোগের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে। এটি আছে। আর আরেকটি হলো যে পারিবারিক অশান্তি। ছোটবেলা থেকে যদি কোনো কেওটিক পরিবার, কোনো অনাথ আশ্রম, কিংবা বাবা মা কেউ মানে মারা গেছেন, এ ধরনের কোনো এতিম মানুষদের, বা যেখানে আশ্রয়ের অভাব, অর্থাৎ আমাদের যে মৌলিক চাহিদার যেখানে অভাব হয় সেক্ষেত্রে মানুষ মানসিক রোগে আক্রান্ত হয় বেশি। এবং এই জন্যই তৃতীয় বিশ্বের দেশগুলিতে কিন্তু বড় মানসিক রোগগুলি বেশি হয়। তা আপনি যেটি বলছিলেন যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের আত্মীয় স্বজন বা আমরা মানসিক রোগে আক্রান্ত হচ্ছি, তাহলে আমরা প্রথমেই বুঝবো যে আমাদের যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন আমাদের ঘুম, খাওয়া দাওয়া, আমাদের চালচলন, এখানে কোনো ছন্দপতন ঘটছে কিনা, অর্থাৎ আমরা সময় মতো ঘুমাতে পারছি কিনা, আমাদের দৈনন্দিন কাজগুলি ঠিক মতো করতে পারছি কিনা, আমরা সামাজিক যোগাযোগ ঠিক মতো করতে পারছি কিনা, কিংবা হঠাৎ করে কোনো মানুষের মধ্যে যদি দেখা যায় যে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষের সাথে ভালো করে কথা বলে না, আগে যে মানুষটি হাসি খুশি ছিল সে হঠাৎ করে চুপ হয়ে গেছে, তার কিংবা হঠাৎ করে তার মেজাজটা খিটখিটে হয়ে গেছে, সে একটা ভালো কথা বললেও রেগে যায়, কিংবা বিশেষ করে আমাদের ইয়াং অ্যাডাল্ট যারা, তাদের মধ্যে এরকম হয় যে তারা সারা রাত জেগে থাকে, দিনে ঘুমায়, তাহলেও চিন্তা করতে হবে সামথিং ইজ রং, তারা কি কোনো মাদকাসক্ত কিনা বা অন্য কোনো মানসিক রোগে আক্রান্ত কিনা। আরেকটি যেটা যে বেশি হয়, যে যাদের গুরুতর মানসিক রোগ হয় তারা হঠাৎ করে হিংস্রাত্মক হয়ে যায়, হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই রেগে যাবে, মারপিট শুরু করবে, কিংবা যে অলিক ধারণা, ভ্রান্ত ধারণা তাদের মধ্যে হবে, এবং সে যা বিশ্বাস করে তাকে বোঝালেও সেখান থেকে সে সরবে না। এবং সে, আর যেটা বলেছিলাম যে বাইপোলারের ক্ষেত্রে বেশি বেশি হঠাৎ করে খরচ করা শুরু করলো, বেশি কথা বলা শুরু করলো, তখন আসলে একজন মনোরোগ বিশেষজ্ঞের অবশ্যই শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে স্যার চিকিৎসার দিকে যদি আসি, মনোরোগ হচ্ছে বা মানসিক সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি দুই ধরনের। প্রথমে যারা গুরুতর মানসিক রোগে আক্রান্ত, তাদের প্রথম পদ্ধতি হলো যে আমরা ঔষধ দিয়ে চিকিৎসা। যেমন ধরুন মানসিক রোগ, সাইকোসিস যদি হয়, সিজোফ্রেনিয়া হয়, তাহলে আমরা কিছু অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, অর্থাৎ তার যে অস্থিরতা, তার আক্রমণাত্মক যে আচরণ, এগুলি কমানোর জন্য আমাদের দেশেও প্রচলিত ঔষধ রয়েছে। আর যারা বিষণ্ণতায় আক্রান্ত হয়, অ্যাংজাইটিতে ভোগে, তাদেরকে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট বলি, যে তাদের যে হতাশা নিরোধী ঔষধ আমরা দিয়ে থাকি, এগুলি খুবই কমন। আর আরেকটি দিক আছে যে এই ওষুধ দিয়ে চিকিৎসার পাশাপাশি সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ যারা মৃদু মানসিক রোগে আক্রান্ত, এবং এইটার হারই কিন্তু বেশি। যেমন ধরুন বিভিন্ন ধরনের উদ্বেগ, যেমন অ্যাংজাইটি, তারপর ডিপ্রেশন, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, এগুলিতে কিন্তু ওষুধের পাশাপাশি অবশ্যই তাকে কাউন্সেলিং করতে হবে। এবং এক একটা রোগের ক্ষেত্রে এক এক ধরনের বিহেভিয়ার থেরাপি আমরা বলি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং এটাকে আমরা এক বাক্যে সাইকোথেরাপি বলে থাকি। এটা আসলে টকিং মেডিসিন টাইপ, আমরা কথা শুনবো, ওষুধ প্রেসক্রাইব করবো না, রোগীকে একটা নির্দিষ্ট সময় আসতে বলবো, সপ্তাহে একটা বা দুইটা সেশন, তার কষ্টের কথাগুলি আমরা শুনে তার মধ্যে যে পজিটিভ দিকগুলি আছে এইগুলি তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, এবং তার যে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে এইটা তাকে বুঝিয়ে দেওয়া। তার যে ব্রেনে নেগেটিভ থটগুলি আসে, এটাকে রিস্ট্রাকচারিং আমরা বলি, অর্থাৎ সঠিক তার নেগেটিভ থটকে পজিটিভ দিকে ধাবিত করা, এই প্রয়াসটা। এটাতে এই যে শুধু চিকিৎসাই কি একমাত্র প্রতিকার, বা নাকি প্রতিকারের আরো কোনো মাধ্যম আছে বা আরো কোনো উপায় আছে? জি, রোগ হলে তো আমরা চিকিৎসা করব, কিন্তু রোগ যেন না হয় তার জন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিব অবশ্যই। তো আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে আপনি মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার বেসিক কিছু কাজ আমাদের করতে হবে। যেমন আপনার মনের যত্ন নিতে হবে। আপনি যতই ব্যস্ত থাকুন, আপনি পরিশ্রম করেন, আপনি পরিবারকে দেখাশোনা করেন, আর্ন করেন, কিন্তু আপনার যে শরীরের সাথে মনের যত্ন সেটা নিতে হবে। কীভাবে নিব আমরা একান্তে কিছু সময় কাটাবো, আমাদের ভালো লাগার
যে জিনিসগুলি আছে এগুলিকে মূল্যায়ন করব। কেউ গান শুনতে পছন্দ করে, আমরা অবসরে গান শুনবো। কেউ খেলাধুলা করতে পছন্দ করে, কেউ সাংস্কৃতিক বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পছন্দ করে, কেউ একাকী হাঁটতে পছন্দ করে, কিংবা কেউ সামর্থ্য অনুযায়ী বেড়াতে পছন্দ করে, কিংবা কেউ বন্ধুবান্ধব পুরনো বন্ধুবান্ধবদের সাথে গল্প করে আড্ডা দিতে পছন্দ করে। এই যে আপনার যে ভালো লাগা, যেটি হলো আমরা বলি যে নির্মল আনন্দ, যেখানে নিজেকে সময় দিতে হবে, সময় দেওয়া, প্লাস হলো আপনার ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে আপনি যে আনন্দ উপভোগটা করবেন অবশ্যই সেটাতেও মন ভালো থাকবে। আর বেসিক্যালি শরীরের সাথে মনের কানেকশন আছে যেহেতু আপনার শরীরটাকেও সুস্থ রাখতে হবে। আপনি সময় মতো ঘুমাবেন, সময় মতো খাবার খাবেন, এবং খাবার অবশ্যই সুষম খাবার হতে হবে, তাহলেই কিন্তু মন ভালো থাকবে। সেই ক্ষেত্রে পরিবারের আসলে ভূমিকা কতটুকু এই মনোরোগ প্রতিরোধে? যে পরিবারের ভূমিকা অনেক, কারণ ছোটবেলা থেকেই তার শিশুটিকে মানে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অনেক। তাদেরকে দেখতে হবে যে শিশু তার মা বাবার প্রতি বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে কিনা, এটা খেয়াল করতে হবে। তাকে সাহস যোগাতে হবে, তাকে স্কুলে দিয়ে আসতে হবে, ছেড়ে আসতে হবে, এবং তার যে খেলাধুলা বিনোদনের ব্যবস্থা করতে হবে, এবং তারও যে মন আছে এটা বুঝতে হবে, সে কেন রাগ করলো এটা ঠান্ডা মাথায় তার কাছে শুনতে হবে। যদি বাচ্চা রাগ করলেই তার প্রতি আমরা আরও রূঢ় আচরণ করি, বা তার কথার মূল্যায়ন না করি, তার যে পছন্দ অপছন্দটাকে মূল্যায়ন না করি, তাহলে কিন্তু তার একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, এবং বাবা মার প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হবে। তা আমরা মনে করবো শিশুদের, বড়দের মতে শিশুদেরও স্বাস্থ্যের যত্ন নিতে হবে, শিশুদের মনের বিকাশ যেন ঘটে সেরকম পরিবেশ তাকে দিতে হবে। আবার এই বিষয়ে আরেকটা আছে যে শিশুদের বা সন্তানদের উপর চাপিয়ে দেয়া, যে অভিভাবকের সিদ্ধান্তটা চাপিয়ে দেয়া, এটা কতটুকু প্রভাব ফেলে? না, এটা মোটেও ঠিক না। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, শিশুরাও তো আর এখন ইনফরমেশনের বাইরে নয়, তারা জানে যে কোনটা ভালো কোনটা মন্দ। যে তবে তাদের মধ্যে যেন এডিকশন না হয়, আমরা বলি যে শুধু নেশায় এডিকশন না, বিহেভিয়ার এডিকশন, যেমন ইন্টারনেট, টেলিভিশন, গ্যাজেট, এগুলির প্রতি একটা মাত্রার অতিরিক্ত যেন ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং তাদেরকে অবশ্যই তার কাছে শুনতে হবে এবং তাকে অবজার্ভ করতে হবে। মূল কথা হলো, আমরা যদি সারাটা দিনের একটা সময় বাচ্চার দিকে খেয়াল করি যে ওর কোন দিকে ঝোঁক আছে, সেই ঝোঁকটার আমরা বুঝে নিয়ে যদি সেই লাইনে তাকে পড়াশোনায় উৎসাহিত করি, তাহলে কিন্তু চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আসবে না। আমরা অবশ্যই তাহলে এই তার লেখাপড়া এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তার সাথে বসে তাকে অবজার্ভ করে, এবং সে যখন আস্তে আস্তে বড় হবে, যখন অ্যাডোলেসেন্ট হবে, তখন কিন্তু অনেক কিছু বুঝতে শিখে, যখন হাই স্কুলে পড়বে, এই সময়টাকে সময় দিয়ে বুঝিয়ে এবং তার সাথে একটা সমঝোতায় যে তুমি কি করতে চাও, ওইটার পজিটিভ নেগেটিভ কি দিক আছে, তার সিদ্ধান্তেরও প্রাধান্য দিয়ে এবং যেটা তার জন্য ভালো হয় সেই সিদ্ধান্তটা নেওয়া পরিবারের একান্ত কাজ হবে। স্যার, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনার যে দর্শকরা আপনাকে দেখছেন তাদের জন্য আসলে আপনি কি বলবেন ছোট্ট করে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে শরীরকে আমরা যতটা গুরুত্ব দেই, মনকে কিন্তু গুরুত্ব দিই না। তো আমরা জানি যে আমাদের শরীরের রোগ হলে কিন্তু মনের উপরও প্রভাব পড়ে, এবং মনের রোগ হলে সেটাও আবার শরীরের উপর প্রভাব পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মনের যত্ন নিব, শরীরের পাশাপাশি আমরা মন ভালো রাখার যে আমাদের পছন্দের বিষয় জিনিসগুলি, যেটা দিয়ে আমরা নির্মল আনন্দ পাই, যেটাতেই আনন্দ পাই সেটাতে আমরা কিছু সময় ব্যয় করব, নিজেকে সময় দিব, পরিবারকে সময় দিব, এবং দেশের জন্য কিছু করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে বদ্যিবাড়িতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের বদ্যিবাড়িতে আমরা কথা বলেছি মনোরোগ নিয়ে, কথা বলেছি মনোরোগের চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। অর্থাৎ নিজেকে সময় দিন এবং মানসিক রোগ থেকে মুক্ত থাকুন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।